আর টেনশন হয়ে গেছে। কালকে ছাঙ্গু অবধি পারমিশন হবে কি না তা আমরা বলতে পারছি না। সবার মন খারাপ হয়ে গেছে, অনেকে রয়েছেন, সবাই বরফ দেখতে এসছেন, কিন্তু প্রকৃতির সামনে তো কিছু করা যেতে পারে না। চরম অনিশ্চয়তায় ভুগছি, কালকে যেতে পারবো কি না ছাঙ্গু সেটা এখনও বুঝতে পারছি না। কালকে সকাল 5:30টায় জানা যাবে যে কালকে আমরা বরফ দেখতে যেতে পারবো কি না। রুই মাছ, আলু ফুলকপি, ডাল, সাদা ভাত। আমরা এখন চেষ্টা করছি কিভাবে কালকে শুক্রবার যাওয়া যায়। একটা দারুণ চাঁদ উঠেছে আকাশে, আকাশটা পরিষ্কার। আশা রাখি যে কালকে বরফ দেখতে পাবো। এ হচ্ছে সিকিমের বিখ্যাত সেল রুটি। আসুন এসে এনজয় করুন। গুড মর্নিং ফ্রম পেলিং। নীলস ডিসকভারির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে পেলিং ঘুরলাম, আপনাদের সাথে শেয়ার করেছি পেলিংয়ের সমস্ত অভিজ্ঞতা। আর আজ আমরা চলেছি গ্যাংটকের পথে, আর এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো গ্যাংটক সহ গ্যাংটকের বিভিন্ন দর্শনীয় স্থান। সাথে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। শুরু হয়ে গেল আমাদের গ্যাংটকের যাত্রা। তবে পেলিংকে ছেড়ে যেতে কিন্তু আমাদের খুব মন খারাপ হচ্ছে, তবে নতুনের আশায় আমরা এগিয়ে চলেছি। ওদিকটা হচ্ছে সিকিম আর আমরা আছি বেঙ্গলে, মাঝখানে রঙিন। রংপো গেট থেকে ঢুকে আমরা এখন এখানেই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, গাড়ি তেল ভরবে আর আমরা একটু চাটা খাবো, স্ন্যাক্স খাবো। সেই জন্যে এই যে পিছনে চায়ের দোকানে সবাই ভিড় জমিয়েছে। তো এখনো পর্যন্ত প্রায় 3.5 ঘন্টার জার্নি স্মুথলি এসছি। রাস্তা কোথাও কোথাও একটু খারাপ, বাকিটা ভালোই। আমরা মল্লি গেট থেকে, পেলিং থেকে আমরা নেমে মল্লি গেট থেকে বেরিয়ে আবার বেঙ্গলে প্রবেশ করেছিলাম। বেঙ্গল থেকে আবার রংপো গেট হয়ে আমরা এই পেট্রোল পাম্পে এখন দাঁড়িয়েছি। এখান থেকে এখনও 38 কিলোমিটার হচ্ছে গ্যাংটক। পৌঁছে গিয়েছি গ্যাংটক। আর আমাদের আস্থানা এই যে আমার পিছনে, এটাই আমাদের আস্থানা গ্যাংটকের। 6 ঘন্টা লাগলো আমাদের পেলিং থেকে গ্যাংটক পৌঁছাতে। হোটেল ইউলোপিয়া, এই হচ্ছে আমাদের আস্থানা গ্যাংটকে। বৃষ্টি হচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে, টেম্পারেচারটাও মনোরম, ওয়েদার খুব সুন্দর। আমরা পৌঁছেছি হোটেল ইউলোপিয়াতে। 13 ডিগ্রি টেম্পারেচার,
হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, মজা লাগছে। এই যে আমাদের সবাই চলে এসছে, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। সবার লাগেজ এসে গেছে। এই হচ্ছে রিসেপশন এরিয়া, বসার জায়গা আছে, সুন্দর সাজানো গোছানো। দেখুন এইখানে হচ্ছে রেস্টুরেন্ট, আর আমাদের মনে হয় উপরে রুম পড়েছে, দেখাচ্ছি রুমগুলো। হ্যালো, এই যে এখানে পরপর পরপর সব আমাদের রুম। সামনে একটা সুন্দর ব্যালকনির মতো দেখা যাচ্ছে। এইখান থেকে এই হচ্ছে ভিউ, বেশ ভালো। এই হচ্ছে সমস্ত রুম, 202। একটা রুম একটু ভেতর থেকে দেখাই, এটা হচ্ছে 201 নম্বর, এটাতেই থাকবো আমরা। এই হচ্ছে বেড, বেশ বড় সড়ো বেড, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে থাকা যাবে। এখানে দুটো চেয়ার দেওয়া আছে, তার সাথে একটা টেবিল, ফ্যান আছে, ইন্টারকম আছে, এখানে একটা আয়না, এখানে টিভি, আর এখানে ওয়ার্ড্রপ, আর এখানে দেওয়া হয়েছে ইলেকট্রিক কেটলি, জলের বোতল, চায়ের কাপ, গ্লাস, আর একটি ব্যাগস। এই হচ্ছে রুম, এদিকে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, গিজার তো আছেই, আয়না আছে, ওয়াশরুমটাও ভালো। আর এদিকে মনে হচ্ছে একটা ব্যালকনি আছে, দেখি তো। হ্যাঁ, এখানে একটা ব্যালকনি আছে, বাহ সুন্দর। এই ব্যালকনি থেকে সামনে এরকম ভিউ, যদিও আজকে মেঘে ঢাকা আকাশ, তাই পাহাড় ঠিকঠাক দেখা যাচ্ছে না, তো বেশ ভালো, সুন্দর হোটেল। দারুণ, দুর্দান্ত, খুব সুন্দর হোটেল। রুমগুলো বড়সড় আর পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গুছানো, যেমন এক্সটেরিয়ার তেমনি ইন্টেরিয়ার। দারুণ, বেশ ভালো। দেখুন কেমন মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, মেঘ করে আছে, দারুণ লাগছে। এই জায়গা থেকে বরফ মনে হয় পড়বে বা উপরে পড়ছে। আমরা যখন কালকে উপরের দিকে যাব তখন বরফ নিশ্চয়ই দেখতে পাবো, আশা রাখছি। সময় 4:28। খিদে প্রচুর পেয়েছে, চলে এসছি খাওয়ার টেবিলে, সবাই চলে এসছে। কেমন খিদে পেয়েছে? দেখা যাক কি খাবার আছে। রেস্টুরেন্ট এরিয়া, খাবার আসছে, আমরা অপেক্ষা করছি। দুপুরের খাবারে আছে গরম গরম ভাত, ডাল আর ডিমের কারি। এই এখন অমৃতর মতো খাওয়া যাবে কি। এখানে আলু ভাজা আসছে, আর ওপাশে কি আছে? এই যে এদিকে আবার বেগুন ভাজা, দুর্দান্ত খাবার। এই ডাল ভাত আলু ভাজা বেগুন ভাজা অমৃত সমান। আর টেনশন হয়ে গেছে, কালকে ছাঙ্গু অবধি পারমিশন হবে কি না তা আমরা বলতে পারছি না, এখনো পর্যন্ত বলা যাচ্ছে না কালকে ছাঙ্গু নাথুলা পাস অবধি যাওয়া যাবে কি না। কারণ প্রচুর বরফ পড়েছে, প্রচুর টুরিস্ট ওখানে আটকে আছে এই মুহূর্তে। তাও আমরা চেষ্টা করব, যদি আমরা পারমিশন পাই তাহলে আমরা নিশ্চয়ই ছাঙ্গু অবধি যাব। যদি পারমিশন না পাই তাহলে আমাদের কপাল খারাপ, যে আমরা ছাঙ্গু দেখতে পারবো না। বাকি সমস্ত কিছু দেখার চেষ্টা করব, নিশ্চয়ই অন্য কিছু প্ল্যান হবে। এখন শুধু ফিঙ্গার ক্রস যে পারমিশন যেন হয়, আমরা যেন বরফ অবধি পৌঁছাতে পারি। সবার মন খারাপ হয়ে গেছে, অনেকে রয়েছেন সবাই বরফ দেখতে এসছেন, কিন্তু প্রকৃতির সামনে তো কিছু করা যেতে পারে না। প্রকৃতি যদি চায় তাহলে আমরা তবেই পৌঁছাবো, প্রকৃতি যদি না চায় আমি এখন রয়েছি গ্যাংটক, তাহলে আমাদের পৌঁছানোটা কঠিন। দাঁড়িয়ে আছি ওয়েস্ট পয়েন্টের সামনে, এই আমার পিছনে ওয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে গ্যাংটকের সবথেকে বড় মল। আর যাচ্ছি এমজি মার্গের দিকে, চরম অনিশ্চয়তায় ভুগছি কালকে যেতে পারবো কি না ছাঙ্গু, সেটা এখনও বুঝতে পারছি না, তবে চেষ্টায় আছি। চলুন আপনাদেরকে একটু এমজি মার্গটা ঘুরে দেখাই।
গ্যাংটকের বিখ্যাত এমজি মার্গে দাঁড়িয়ে আছি এখন। আমাদের হোটেল থেকে এখানে আসতে গাড়ি ভাড়া নিল 250 টাকা, 4 জন আসতে পেরেছি। এমজি মার্গে ঘুরে বেড়াচ্ছি ঠিকই, মজা লাগছে দারুণ, কিন্তু টেনশনটা এখনও বজায় আছে। এইমাত্র ফোন আসলো, বললো যে কালকে সকাল 5:30টায় জানা যাবে যে কালকে আমরা বরফ দেখতে যেতে পারবো কি না। আর বরফ দেখাটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ এই সময় গ্যাংটক সিকিম যারা আসে তারা বরফ দেখতে চায়। তো আমরা সম্পূর্ণ চেষ্টা করছি যে সবাইকে নিয়ে বরফ দেখতে যাওয়া যায় কি না, কিন্তু যদি না পারি তাহলে অন্য জায়গায় অবশ্যই যাব, আর সেই সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো। খিদে পেয়ে গেছে, সময় 9:30, খাবার দাবার খেয়ে নেবো। খাবার লেগে গেছে বুফেতে, দেখি কি খাবার আছে। হ্যাঁ, এই হচ্ছে খাবার, পাঁপড়, রুই মাছ, আলু ফুলকপি, ডাল, সাদা ভাত। ডিনার বেশ দুর্দান্ত। কেমন লাগছে? দারুণ লাগলো। ভেবেছিলাম এমজি মার্কেট যেতে পারবো না, বৃষ্টি পড়ছে, কিন্তু না, আমরা এমজি মার্কেটটা খুব সুন্দরভাবে ঘুরে এসেছি। এখন কালকের দিনটা কেমন যাবে সেটা গেলে একদম আমাদের পুরোপুরি সাকসেস। এখনো পর্যন্ত টেনশন মুখে দেখা যাচ্ছে, কালকে যাওয়া যাবে কিনা। এখানে এই যে স্যালাডও আছে, নুন লঙ্কা, গরম গরম ভাত। আমরা এখন চেষ্টা করছি কিভাবে কালকে নাথুলা পাস যাওয়া যায়। কালকে হ্যাঁ পাসটা কমপ্লিট হয়। নাথুলা পাস না হলেও যেন বরফটা দেখা যায়, বরফটা যেন দেখা যায়। বরফের জন্য এত দূরে আসা, আমাদের সঙ্গে তো কোনো জায়গার পরে ছিল না, ফিলিংও ছিল না, শুধু বরফ বরফ বরফ। সঞ্জয় তার উদ্দেশ্যে বলি যেন বরফটা দেখতে পারি আমরা। কেমন হয়েছে খাবার দাবার? ফার্স্ট ক্লাস। মাছটা ভালো? একটা দারুণ চাঁদ উঠেছে আকাশে, আকাশটা পরিষ্কার। আশা রাখি যে কালকে বরফ দেখতে পাবো। কতদূর যেতে পারবো সেটা এখনো বলা যাচ্ছে না, তবে ফিঙ্গার ক্রসড যে বরফ দেখতে পারবো হয়তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে অনেকটা জার্নি হয়েছে, এখন ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালে। বহু চেষ্টা করেও পারমিশন পাওয়া যায়নি। সকাল 5টা থেকে এখন বাজে 9টা, এতক্ষণ চেষ্টা করেও আমরা পারমিশন পাইনি। শেষমেশ আমরা যাচ্ছি, নামছি চারধাম, টিমিটি গার্ডেন আর রাবাংলা। এই ট্যুর আমরা করছি, সেই সমস্ত আপনাদের সামনে তুলে ধরছি। মনটা খুব খারাপ, সবার মন খারাপ যে আমরা বরফ দেখতে এসেছিলাম কিন্তু বরফটা আমরা পেলাম না। কিন্তু কি করা যাবে, কপাল খারাপ থাকলে এরকমই হয়। গভর্নমেন্ট পারমিশন দিচ্ছে না, তো এখন যাই, এগুলো আপনাদেরকে দেখাবো। এসে পৌঁছেছি টিমি টি গার্ডেনের সামনে। এই আমার সামনে টিমি টি গার্ডেন। এখন পাতা ছাটা, তো একটু গ্রিনারিটা কম, কিছু জায়গায় গ্রিনারি আছে, সেগুলো দেখাচ্ছি। এই হচ্ছে সিকিমের বিখ্যাত সেল রুটি। কত করে ইয়ে? কিতনা করকে? 20 রুপিয়া। দারুণ খেতে। এই হচ্ছে সিকিমের বিখ্যাত সেল রুটি। চায় ডুবিয়ে সকালবেলা এখানে বাড়িতে বাড়িতে এই জিনিস তৈরি হয়, সবাই খায়, দুর্দান্ত খেতে। আপনারা যদি সিকিমে আসেন সেল রুটি ট্রাই করবেন।
এই হচ্ছে টিমি ফ্যাক্টরি, চা ফ্যাক্টরি। আপনারা কিন্তু এর ভেতরেও যেতে পারেন। 100 টাকা করে টিকিট আছে। ফ্যাক্টরির ভেতরে ঢুকলে 100 টাকা, বাইরেটা এমনি আপনারা ঘুরে দেখতে পারেন। আর এখন যেহেতু লাঞ্চ ব্রেক, সেহেতু আমরা ভেতরে ঢুকতে পারলাম না। ভেতরে ঢুকলে আপনারা যখন চা তৈরি হয় তখন এসে দেখতে পারবেন। এখন এমনিতেও প্রসেসিং নেই, তো যখন প্রসেসিং থাকবে তখন আপনারা ভেতরে ঢুকে চা তৈরি হওয়া নিজে চোখে দেখতে পারবেন। 100 টাকার টিকিট লাগে এই টিমি ফ্যাক্টরিতে ঢুকতে। টিমি টি গার্ডেনটা কিন্তু অসাধারণ সুন্দর। আপনারা যদি এখানে আসেন আপনাদের ভীষণ ভালো লাগবে। ওয়াচ টাওয়ারেও উঠতে পারেন, 20 টাকা করে নিচ্ছে। আমি ওয়াচ টাওয়ারে উঠছি না, কারণ এখান থেকে সম্পূর্ণটা দেখা যাচ্ছে। দুর্দান্ত এই টি গার্ডেন, এই ফ্যাক্টরি। যদি নামচি আসেন তাহলে এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন। এখানে ঢুকতে গাড়ির পার্কিং টিকিট হচ্ছে 50 টাকা করে, যেটা আপনাদেরকেই দিতে হবে যখন আসবেন। এখানে গাড়ির পার্কিং ফিস 50 টাকা, টিকিট কেটে ঢুকতে হবে। পৌঁছে গেছি, নামছি চারধাম, উঠছি চারধামে। এখানে চারধামের রেপ্লিকা বানানো আছে, সেটা আপনারা ভেতরে গিয়ে দেখতে পারেন। ঢুকতে 50 টাকা করে টিকিট আছে পার্কিংয়ের, সেটা আমি বললাম। এখানে ঢোকার জন্য এন্ট্রেন্সের টিকিট আছে, এগুলো কিন্তু আপনাদেরকে বেয়ার করতে হবে। কত টাকা আমি বলে দিচ্ছি। এখানে ঢুকতেও 50 টাকা করে টিকিট আছে, পার হেড 50 টাকা টিকিট লাগবে। এই হচ্ছে এখানে এদিকে এন্ট্রি, এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে ভেতর থেকে আপনাকে যেতে হবে। এই হচ্ছে 50 টাকার টিকিট, কেটে নিয়েছি, ঢুকছি ভেতরে। ঢুকতেই এইখানে দেখুন, নামছি চারধামে। উপরে গেলে আপনি যা যা দেখতে পাবেন সেটাই এন্ট্রেন্সেই করা আছে। চারধামের এরকমই রিপ্লিকা বড় সাইজে উপরে বানানো আছে। চলুন আমরা এগোই এবং দেখি। দেখুন, এখানে বিভিন্ন নেপালি টাকা পয়সা, ভুটানি টাকা পয়সা সমস্ত এখানে সাজানো আছে, যেগুলো আপনারা দেখতে পারবেন দুর্দান্ত করে। এই দেখুন, বিভিন্ন নেপালের বিভিন্ন টাকা, দুবাইয়ের টাকা, অনেক জায়গার টাকাই দেখা যাচ্ছে এখানে রাখা রয়েছে। নোট, যেগুলো আপনারা, এখানে ইন্ডিয়ার টাকা আছে, সমস্ত ইন্ডিয়ান পয়সা। এখানে দেখুন বাংলাদেশের টাকা,
এই সমস্ত এগুলো আপনারা এখানে শুরুতেই ঢুকতেই দেখতে পাবেন। এই যে বিভিন্ন দেশের টাকা লেখা আছে, কে দান করেছে সেটাও লেখা আছে। আর এই হচ্ছে সিঁড়ি, জুতো রাখার জায়গা আছে, জুতো রাখতে হবে এবং ঘুরে দেখুন চারধামের বিভিন্ন জায়গা। আমিও ঘুরে দেখাচ্ছি, দেখুন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যেখানে সম্পূর্ণ বিনামূল্যে সরকারি ব্যবস্থায় জুতো খুলে রাখতে পারবেন। আর সামনে দেখা যাচ্ছে ভোলে বাবা মহাদেবের বিরাট মূর্তি। পায়ে কিছু একটা ফুটলো, কাটেনি। সামনে দেখা যাচ্ছে মহাদেবের বিরাট মূর্তি, দেখুন। চারধামের বদ্রীনাথ মন্দিরের সামনে অসাধারণ কারুকার্য, অসাধারণ সুন্দর এই জায়গা। নামছি চারধাম দেখে চলেছি রাবাংলার পথে। রাবাংলা বুদ্ধ পার্ক দেখবো এবং সেটাও আপনাদেরকে দেখাবো। আর আজকে কোনো মতেই উপরে যাওয়ার পারমিট দেয়নি, কালকেও দেবে কিনা সন্দেহ আছে। আগামী 2-4 দিন যথেষ্ট টেনশন আছে। তো যারা আপনারা যখন সিকিম প্ল্যান করবেন তাতে যদি ছাঙ্গু, নাথুলা এইসব থাকে তাহলে এটা মাথায় রেখে প্ল্যান করবেন যে সেটা ক্যান্সেল হতেও পারে। মানে সবসময় আর্মি পারমিট না দিলে সবসময় সেখানে যাওয়া যায় না। তো এই জিনিসটা মাথায় রেখেই আসবেন যে কখনো কখনো গভর্নমেন্ট কী করে অনেক বেশি বরফ পড়লে সেখানে যেতে দেয় না, সেটা আমাদের সেফটি সিকিউরিটির জন্যেই। সেই খেয়ালটা রেখে এবং সেই জিনিসটা মাথায় রেখেই ছাঙ্গু, নাথুলা যদি প্ল্যান করেন তাহলে করবেন। আর এই নামচি চারধাম কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পৌঁছে গেছি রাবাংলা বুদ্ধ পার্কের সামনে। এই জায়গাটা অসাধারণ, রাবাংলার ভিউ অসাধারণ। আপনারা যদি রাবাংলা আসেন তাহলে দেখতে পারবেন এর প্রাকৃতিক সৌন্দর্য দুর্দান্ত। কিন্তু সমস্ত কিছু না ক্যামেরায় ধরে নেওয়া যায় না, কিছু জিনিস চোখে যেটা দেখা যায় সেটা ক্যামেরায় আসে না। তো আমি আপনাদেরকে দেখাবো রাবাংলার কতটা সুন্দর রাস্তা, সেটা আপনারা দেখলেন। আমি বুদ্ধ পার্ক দেখাচ্ছি, এখন ভেতরে যাচ্ছি। এখানে কিন্তু গাড়ি পার্কিং করার জন্য 50 টাকা করে নেয় প্রত্যেকটা গাড়ি। আর বুদ্ধ পার্কে ঢুকতে টিকিট আছে
এখানে একটা জিনিস মাথায় রাখবেন, গাড়ি পার্কিংয়ে অনলাইন কিন্তু এরা নেয় না। তা সুতরাং আপনাকে ক্যাশ রাখতে হবে কিছু। বহু জায়গাতেই এখানে এখনও অনলাইন নেওয়া হচ্ছে না, তো সেই ক্ষেত্রে কিছুটা ক্যাশ আপনারা হাতে ক্যারি করবেন, যাতে এই ছোটো ছোটো এন্ট্রি ফিগুলো, গাড়ির পার্কিংগুলো দিতে পারেন। আদারওয়াইজ যে কোনো দোকানে আপনারা অনলাইন পেয়ে যাবেন, খাবার দাবার অনলাইন কিনে খেতে পারবেন। এই হচ্ছে বুদ্ধ পার্কের এন্ট্রেন্স। এই সামনে এখানে গাড়ি পার্কিং, এই গাড়িটার পরে, আর এই হচ্ছে বুদ্ধ পার্কের এন্ট্রেন্স। আকাশ মেঘলা আর পরিবেশ, পাহাড় মুখ ভার করে আছে, মনে হচ্ছে পাহাড়ের মন খারাপ। কখনো কখনো বৃষ্টি হচ্ছে। রাবাংলা মেঘেদের দেশ, আর এখানে সব সময় মেঘেরা বিচরণ করে। ঘুরে দেখলাম বুদ্ধ পার্ক। আমি ভেতরে ঢুকিনি, বাইরে থেকেই পুরোটা দেখা যায়, বাইরে থেকেই দেখলাম আর আপনাদেরকেও দেখালাম। কারণ এখানে অনলাইন পয়সা নিচ্ছে না, ক্যাশ ছাড়া নেবে না। তো ক্যাশ আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই ভেতরটায় ঢুকে আপনাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকে দেখালাম। তো এমনিতে রাবাংলার শুধু বুদ্ধ পার্ক নয়, রাবাংলার প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর। এখন ফেরত যাওয়ার সময় এখান থেকে গ্যাংটক যাব, বেশ দূরত্ব রাস্তা, আর তাতে যা যা দেখানোর আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। কালকে উপর থেকে নিচে নামবো, কালকে রাত্রিবেলা আমাদের ট্রেন কলকাতা ফেরত যাওয়ার। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ট্র্যাভেলের ভিডিও দেখার জন্যে। আর ভালো লাগলে অবশ্যই মানুষের সাথে শেয়ার করুন, তাতে আমার একটু উপকার হয়। রাবাংলার বুদ্ধ পার্কের পাশেই একটা রেস্টুরেন্টে এসছি খেতে। এখন বিকেল হয়ে গেছে, তাও আমরা লাঞ্চ করব, সেই জন্য এখানে এসছি। একটু লেটই হয়ে গেছে, তো আমি একটু ম্যাগি খাবো। আর এই যে সবাই রাইস, ভেজ রাইস খাচ্ছে, 150 টাকা করে নিয়েছে, অমলেট আলাদা। এই আমার জন্যে ম্যাগি, এই হচ্ছে ম্যাগি, এই হচ্ছে দুপুরের লাঞ্চ। এই যে দিদি সার্ভ করছে, সবাই এখানে বসেছি আমরা লাঞ্চ করতে। বিকেলবেলা লাঞ্চ করছি, আজকে একটু লেট হয়ে গেছে। আমার বন্ধুরা মুর্শিদাবাদ থেকে সাবস্ক্রাইব না করলেও ভিডিওটা দেখবেন আর ওদেরকে মনে রাখবেন। হ্যাঁ, বাঙালি হলে গ্যাংটকে এসে এরকম মজা করতে চাও তো অবশ্যই গ্যাংটকে এসে এরকম মজা করতে পারবে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে বাড়ি যাওয়ার টাইম, একটু পরেই গাড়ি আসবে। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে, গাড়ি ধরবো, নিচে নামবো, ট্রেন ধরবো, কলকাতা পৌঁছাবো। এখানে আসুক কাস্টমার পরিষেবার জন্য। এখানে 24 আওয়ার্স ওয়াইফাই সেবা, আর আমাদের টিভি, হ্যাঁ সব কিছুই আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ভিউ রুম আছে, বাথটব আছে, সব কিছুই আসুক। বাঙালি খাবার আছে, বাঙালি সবই বাঙালি, আমার স্টাফ বাঙালি, হ্যাঁ সবাই বাঙালি আছে, কোনো অসুবিধা নেই। আসুন, এসে এনজয় করুন। নমস্কার। আপনারা এই দাদার হোটেলে আসুন, আসলে বুঝতে পারবেন দাদা একদম পিওর বাঙালি এবং খুব ভালো মানুষ। এই হোটেল ইউরোপিয়ার নাম মনে রাখুন, যদি গ্যাংটকে আসেন তাহলে হোটেল ইউরোপিয়া মিস করা যাবে না। ইউরোপিয়ার এটা 203 নম্বর রুম। আপনাদের একটু দেখাই রুমটা, শুধু দেখুন, দেখুন কত বড় একটা রুম, সুন্দর রুম। এখানে সুন্দর একটা বেড আছে,
তিনজন আরামসে থেকে যাবে, হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা নিয়ে আসলেও আপনারা এখানে থাকতে পারবেন। ইন্টারকমের ব্যবস্থা আছে, আর এখানে বসার টেবিল আছে, দুটো চেয়ার আছে, এখানে একটা ওয়ার্ড্রপ, টিভি, আয়না। আর এই রুমটার স্পেশালিটি হচ্ছে দেখুন, এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, অর্থাৎ আপনারা এখানে বসে আড্ডা মারতে পারবেন। একটা ওয়ার্ড্রপ আছে, আর এই হচ্ছে গিয়ে ওয়াশরুম। শুধু ওয়াশরুমটা একবার দেখুন, দুর্দান্ত একটা ওয়াশরুম। এখানে বাথটবের ব্যবস্থা আছে, গিজার তো অবশ্যই আছে। ওয়াশরুমটা বেশ বড় সড়ো, সুন্দর বাথটব দিয়ে। গ্যাংটকে এরকম একটা প্রপার্টি খুব সুন্দর। আপনারা এই প্রপার্টিতে আসতে চাইলে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা চলে আসবেন। আর এই হচ্ছে ব্যালকনি, আর এই ব্যালকনিতে দাঁড়িয়ে রাতের গ্যাংটক শহরকে দেখুন, কি দুর্দান্ত। সকালবেলা যদি দেখেন এখান থেকে দুরন্ত একটা ভিউ পাবেন, খুব ভালো লাগবে আপনাদের। টাটা। এই ভিডিওর শেষ লগ্নে আমরা এসে পৌঁছেছি তিস্তা পাড়ে। গাড়ি উপরে দাঁড়িয়েছে আর আমরা নেমে এসেছি। তিস্তার জল এখন অনেক কম, সেই তিস্তার নদীর ভেতরেই আছি এখন হিসাব মতো। তো তিস্তাটা ওই পাশে বইছে, যাচ্ছি ওখানে। নদীর পাথর, এর উপর থেকে জল বইছিল, মানে এর উপর থেকেই জল বয়। এখন তিস্তা ছোট হয়ে একদম ওপারে চলে গেছে। এই তিস্তা পাড় থেকেই শেষ হচ্ছে আমাদের এই পর্ব। এর পরের পর্বে দেখা হবে আরেকটা নতুন কোনো জায়গায়, আর একটা নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, দেখতে থাকুন নীলস ডিসকভারি। দৈনন্দিন কাজের মাঝখানে ভ্রমণের স্বাদ পেতে সাথে রাখুন নীলস ডিসকভারিকে।